স্বাগত ডিবিসির দেশের সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা এবারে নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার সকালে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি কথা বলেন। তার অভিযোগ, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেনি, তবে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেওয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে সতর্কভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। এদিকে কুড়িগ্রামের রাজারহাটে নতুন ভোটারদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর। আমরা নিশ্চিত করব যে আমাদের যে পুল অফ অফিসার্স আছে তাদের মধ্য থেকে বেছে নিরপেক্ষ এবং যারা কাজ করার মতো সাহসী তাদেরকেই ইনশাল্লাহ আমরা এবার নির্বাচন করব এবং তাদেরকে শুধু নির্বাচন করাই না, তাদেরকে সম্পূর্ণ ক্ষমতায়ন করা, যাতে করে তারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। জানুয়ারির মধ্যে প্রাথমিকের সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। চলতি সপ্তাহে বই দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে বই না পৌঁছানো পর্যন্ত চিত্রাঙ্কন, সঙ্গীত, খেলাধুলা ইত্যাদি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যস্ত রাখতে বিদ্যালয়গুলোতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মতবিনিময়ের সময় তিনি প্রান্তিক এলাকাগুলোতে শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে করণীয় নির্ধারণে মতামত নেন। এছাড়া বিভিন্ন স্থানে বিদ্যালয় ভবন নির্মাণ ও অবকাঠামো সুবিধা বাড়াতে চলমান কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশনাও দেন তিনি। যেহেতু এখনো সবগুলো বই আমাদের পাওয়া যাচ্ছে না, এখন আমরা পৌঁছাতে পারিনি, তারা যেন এই সময়টাতে বেশি করে অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোকে আমরা বলি, যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা হতে পারে, সঙ্গীত হতে পারে, খেলাধুলা, সুতরাং এই ধরনের কার্যক্রমগুলোকে জোরদার করতে বলেছি এবং বই আমি আশা করি জানুয়ারির মধ্যে সবগুলো বই পৌঁছে যাবে। নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কর্মকর্তারা জানান, ঘোড়াশাল বাজার থেকে চর ঘোড়াশাল শ্মশানে এসব স্থাপনা সরিয়ে নিতে 7 দিন আগেই নোটিশ দেওয়া হয়েছিল। টানা 4 দিন ধরে এই অভিযান চলমান রয়েছে। এখনও যারা স্থাপনা সরিয়ে নেয়নি, এখন সেগুলোই সরিয়ে দেয়া হচ্ছে। নদীর জায়গা রক্ষায় অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তারা। গাজীপুরের সদর উপজেলায় দখল হওয়া বাঘের বাজারে 3 একর বনের জমি উদ্ধার করে সেখানে চারা রোপণ করেছে বন বিভাগ। সকালে সদর উপজেলার ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের বাঘের বাজার এলাকায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে 3 একর বনের জমি উদ্ধার করা হয়। বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে দখলে থাকা জায়গা ফেরত নিতে বিভিন্ন সময়ে দখলদারদের মৌখিক ও লিখিত নোটিশ দেওয়া হয়েছিল, তবে দখলকারীরা কোনোভাবেই জমি ছাড়তে রাজি ছিল না। শেষ পর্যন্ত যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে জমি পুনরুদ্ধার করে বন বিভাগ। সরকারি অর্থ লোপাটের অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা। নিয়মনীতির তোয়াক্কা না করেই আসবাবপত্র মেরামতে ধরা হয়েছে অস্বাভাবিক ব্যয়। শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেনি ইনস্টিটিউট কর্তৃপক্ষ, তবে আশ্বাস মিলেছে তদন্তের। অনিয়মে যেন নিয়ম চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে, এ নিয়ে যেখানে অভিযোগের শেষ নেই। সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, আর্থিক অনিয়ম, ভুয়া বিল ভাউচার ও ক্রয় মেরামতে ভুতুড়ে বিল উত্তোলনের অভিযোগ এখানে যেন ডাল ভাত। 5টি চেয়ার, কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামত বাবদ তোলা হয়েছে 1,20,000 টাকা। তছরুপ হয়েছে সরকারি অর্থের। অভিযোগ উঠেছে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত মাথাপিছু 2 থেকে 4 হাজার টাকা আদায়ের। এছাড়াও বাড়তি অর্থ আদায় রয়েছে বিভিন্ন কৌশল।
সেসব অর্থ সরকারি ব্যাংক হিসেবে লেনদেনের কথা থাকলেও হয়েছে ইনস্টিটিউট প্রধানের ব্যক্তিগত ব্যাংক হিসেবে। মোট পুরা 10,000 দিয়েছি ভর্তির জন্য। এখন আমাদের কত খরচ হয়েছে সেটা দেখতে হবে। নিচে 8,500। ম্যামেরা যেটা বলছে আমরা সেই অনুযায়ী টাকাটা দিয়ে দিছি। এর আগেও নিউজ চ্যানেলে প্রচারিত হয়েছে তার দুর্নীতির বিষয়গুলো এবং একটা তদন্তও নাকি শুরু হয়েছিল। আমরা চাই বিভাগীয়ভাবে এই তদন্তগুলো আবার নতুনভাবে করা হোক। সরকারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম দুর্নীতিতে অবাক স্থানীয়রা। খবর পেয়ে প্রতিষ্ঠানটিতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দাবি তোলেন তদন্তের। তিনি একাই এখানে হর্তাকর্তা, তিনি একাই যেন এই পুরো নার্সিং ইনস্টিটিউটটা নিজের হাতের আঙুলের মাথায় ঘোরাচ্ছে। আমরা এই দুর্নীতি, এই অবৈধ ব্যাপারগুলোর একদম যথারীতি সুষ্ঠু এবং কঠিন তদন্ত চাই। এসব ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করে দায়মুক্তির চেষ্টা দায়িত্বপ্রাপ্তদের। বৈধ অবৈধ এটা তো আমি বলতে পারবো না, এমনি কোনো অডিটই আসেনি, এখানে কোনো অডিটই হয় না। শোনেন, এখানে আমরা যেটা নিই আমাদের থেকে আরো বেশি অন্যান্য ইনস্টিটিউটে নেয়। তাছাড়াও তো আমি এটা কমই নিচ্ছি, তাও আমি সবার মতামত নিয়ে না, এটা মিটিং করে আমি নিতে পারি কিনা সবার মতামত নিয়ে, তাহলে হয়তো এটা আমার নেওয়া ঠিক হয়নি, ভুল হয়েছে। যেহেতু আর্থিক বিষয়গুলো আসছে সেক্ষেত্রে হয়তো ওনাদের ডিপার্টমেন্ট ও অর্থ বিভাগ এই বিষয়টা পর্যালোচনা করতে পারে। চলতি অর্থ বছরে এই ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থী ৭৫ জন। ডিবিসি নিউজ ডেস্ক। ১৬ বছরের কারাবন্দী জীবন শেষে পরিবারের কাছে ফিরেছেন সাবেক বিডিআর জওয়ান টাঙ্গাইলের বদরুল আলম। বন্দি জীবনে বাইরে সবকিছু বদলে গেছে বদরুলের। চেনা বাড়ি আঙিনা সবকিছু অচেনা হয়ে গেছে। রেখে যাওয়া ৪০ দিনের কন্যা শিশু, ১৬ বছরের কিশোরী হয়ে ওঠা ছাড়া আর কোনো প্রাপ্তি নেই বদরুলের। একটি বিদ্রোহ, ট্র্যাজেডি তছনছ করে দিয়েছে সবকিছু। থমকে গেছে জীবনের সব গল্প। কেবল ৪০ দিনের রেখে যাওয়া কন্যা শিশুকে কাছে পেয়েছেন, যে এখন ১৬ বছরের কিশোরী। বাকি সব কষ্টের গাথা। সবাই বাবা নিয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে। এখন খুব ভালো লাগতেছে, কারণ আমার বাবা ফিরাইছে বাড়িতে। এখন অবশ্যই ভালোই লাগবো। বদরুলের স্ত্রীর বেঁচে থাকার সংগ্রাম যেন আরেকটি যুদ্ধ। ৪০ দিনের শিশুকে নিয়ে জরাজীর্ণ বসতি ফেলে আশ্রয় নিতে হয়েছে অন্যের বাড়িতে। স্বামীর ফেরার আশা ছেড়ে দিয়েই আঁকড়ে ছিলেন সন্তানের স্বপ্ন গড়ার কাজে। আমি আশা করতাম না যে ফিরে আসবে, কিন্তু তারপরে আমি আশা ছাড়িনি যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি থাকতে থাকি, কিন্তু একদিন ফিরে আসবেই। তখন আমার খুব কষ্ট ছিল। এখন মনে করেন যে এখন বাড়িতে আসছে, এখন আমার একটাই অনুরোধ যে চাকরিটা যেন ফেরত পায়। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে বদরুল তৃতীয়। ২০০৫-এ যোগ দেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিডিআরে। আসামি হয়ে চাকরিচ্যুত হওয়ার পর দুর্যোগ নেমে আসে পুরো পরিবারে। চাকরিটা ১৭-১৬ বছর ধরে চাকরি করতে পারে না, 1% জমিন ছিল না, খুব অভাবে ছিল। 13 সালেই তো এদের মামলা খালাস, তারপরেও আজকে এই 16-17টা বছর কষ্ট ভোগ করছে। মা বাবাকে দেখতে পারে নাই, এক মুঠ মাটিও দিতে পারে নাই। ২০০৯-এ বদলির আদেশ হলেও প্যারেডের জন্য ছুটির কাগজ হাতে না পাওয়ায় থেকে যেতে হয় পিলখানার ব্যারাকে। পিলখানার ট্র্যাজেডির পর 2 মাস সেখানেই চাকরি করেন বদরুল। 2 মাস পর হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে 16 বছর কাটান জেলে। এর মধ্যে হারান বাবা মাকে। তাই চাকুরিতে বহাল, মামলা অব্যাহতি সহ 16 বছরে সকল পাওনা চান বদরুল। সম্পূর্ণ আমাদের উপর জুলুম করা হয়েছে। আমাদের জন্য এই 16 বছরের ক্ষতিপূরণ সহ আমাদের জন্য চাকরিতে পূর্ণ বহাল করা হয়, সকল বিডিআরকে যেন চাকরি দেওয়া হয়, এটাই আমাদের সরকারের কাছে চাওয়া। 2013 সালে হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন বদরুল আলম। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। এ পর্যায়ে মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে জানাবো শীতের গল্প। মানিকগঞ্জের ঐতিহ্যের সাথে মিশে আছে হাজারি গুড়ের নাম, স্বাদ আর মন মাতানো গন্ধে এই গুড়ের জুড়ি মেলা ভার। প্রতি কেজি হাজারি গুড় বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। প্রায় 200 বছর আগে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা এলাকার মোহাম্মদ হাজারি নামের এক ব্যক্তি বিশেষ গুড় তৈরি শুরু করেন। তার নামেই এর নাম হাজারি গুড়। প্রথম কাটার রস দিয়ে তৈরি হয় হাজারি গুড়। আগের দিন ছাল কেটে খেজুর গাছে বাঁধা হয় হাড়ি। ভোরে সেই রস দিয়ে বিশেষ কায়দায় তৈরি করা হয় হাজারি গুড়। 1 কেজি গুড় তৈরিতে দরকার হয় 10 কেজি রস। প্রতি কেজি গুড় বিক্রি হয় 1600 থেকে 1800 টাকা দরে। 10 কেজি রস দিয়ে
1 কেজি করে। রসটা জাল দিতে দিতে এক সময় দেখা যায় ঘনত্ব হয়ে তরলে পরিণত হয়। 10 থেকে 15 মিনিট পরে আমরা ওই সেই কাঙ্ক্ষিত হাজারি সিলটা দিয়ে দিই। হাজারি গুড় 16 থেকে 1800 টাকা কেজি বিক্রি করতেছি। আমার দাদা করতো, আমার বাপে করছে, আমিও করতেছি এখন। কথিত আছে ইংল্যান্ডের রানী এলিজাবেথকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল এই গুড়। অতুলনীয় স্বাদের কারণে এর চাহিদা আছে দেশ ও বিদেশে। ব্রিটেনের রানী ওনাকে ওই গুড় উপঢৌকন হিসেবে পাঠানো হয়েছে, উনি খুব হয়েছে, এটাকে ভূয়সী প্রশংসা করছে। এটা খুব বিরাট একটা গর্বের জিনিস, এটা খুব একটা সুস্বাদের জিনিস। তবে খেজুর গাছ ও জ্বালানি সংকটে আছেন গুড় প্রস্তুতকারীরা। এছাড়াও আছে ভেজাল গুড় ব্যবসায়ীদের দৌরাত্ম্য। গাছের সব সংকট, গাছেরও দাম বেশি, জিনিসপত্রের সবই দাম। গাছ কমে গেছে, রসও কমে গেছে, গাছ তো বিলুপ্তির পথে। সমস্ত কিছুর দাম বেশি, সেই সূত্রে দেখা গেছে যে আমাদের তেমনটা লাভ হয় না। জেলা ব্র্যান্ডিংয়েও ব্যবহার করা হয়েছে হাজারি গুড়ের নাম। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। হাজারি গুড়কে জিআই পণ্য হিসেবে হাজারি গুড় নিবন্ধিত হয়, সেই জন্য আমরা প্রচেষ্টা নিব। পাশাপাশি খেজুর গাছ রোপণের সাথে যারা জড়িত এবং কৃষি বিভাগ থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। হাজারীপল্লীর 30টি পরিবার প্রতিদিন প্রায় 150 কেজি হাজারি গুড় উৎপাদন করে। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস অডিটোরিয়ামের সেমিনারে বক্তারা প্রতিশ্রুত কাস্টমস সেবা দিতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের গুরুত্ব তুলে ধরেন। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগে আকৃষ্ট করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও কুমিল্লা, যশোর ও হিলিতে নানা আয়োজনে পালিত হয় কাস্টমস দিবস। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।